আজ তোমাদের শোনাবো এক অদ্ভুত গ্রামের গল্প। একটা গ্রাম যেটা মানচিত্রে আছে ঠিকই, কিন্তু সন্ধ্যার পর যেটাকে কেউ খুঁজে পায় না। নদীর মাঝখানে ভাসমান এক অন্ধকার রহস্যের গল্প, আর সেই রহস্যের কেন্দ্রবিন্দুতে আছে এক মেয়ে, সুস্মিতা। সেই রাতটার কথা আজও আমি ভুলতে পারিনি। বর্ষার শেষ দিকের দিন, আকাশে তখনও মেঘের ভ্রুকুটি রয়ে গেছে, বাতাসে কাদা আর শ্যাওলার গন্ধ। নদীটা আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বহু বছর ধরে। নামের দিক থেকে শান্ত, কিন্তু স্বভাবে কখনোই নয়। বর্ষায় নদী ফুলে উঠলে গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে থাকে, যেন এক দানবকে জেগে উঠতে দেখছে। সেই নদীর নাম ছিল কালীডাঙ্গা। লোকজন বলতো এই নদীর তলায় একটা ছায়া থাকে, যে ছায়া কোনোদিন ওপরে ওঠে না, আর যেদিন উঠবে সেদিন নাকি পুরো গ্রামটা জলে ডুবে যাবে। আমরা অবশ্য এসব গল্পে খুব একটা বিশ্বাস করতাম না। আমি, অর্ণব আর শুভ, আমাদের তিনজন তখন কলেজে পড়ি। শহর থেকে গ্রামে বেড়াতে এসেছিলাম ছুটিতে। গ্রামের নির্জনতা, রাতের ঝিঝি পকার ডাক, এসব আমাদের কাছে একদম নতুন আর রোমাঞ্চকর লাগছিল। আর সেখানেই আমাদের প্রথম দেখা হয় সুস্মিতার সাথে। সুস্মিতা ছিল গ্রামেরই মেয়ে, বয়স আমাদের কাছাকাছি, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শান্ত ভাব ছিল, যেন সে সবসময় অন্য কোনো জগতে বাস করে। খুব বেশি কথা বলতো না, কিন্তু হাসলে মনে হতো আশেপাশের অন্ধকার একটু হালকা কা হয়ে গেছে। প্রথম দিনেই ও আমাদের বলেছিল একটা কথা, নদীর ধারে সন্ধ্যার পর যেও না। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। অর্ণব মজা করে বলেছিল, ভূত দেখাবে নাকি? সুস্মিতা তখন শুধু তাকিয়েছিল। সেই দৃষ্টিটা আজও ভুলতে পারিনি। ভয় নয়, বরং যেন দুঃখ মেশানো সতর্কতা। ভূত হলে ভালো ছিল, নদীটা মানুষকে নিজের কাছে রেখে দেয়। সেদিন আমরা হেসেছিলাম, কিন্তু 3 দিনের মাথায় বুঝেছিলাম ও মজা করেনি। গ্রামটার এক প্রান্তে একটা পুরনো ঘাট ছিল। বহু বছর আগে নৌকা চলাচল হতো সেখানে। এখন ভাঙা কাঠের পাটাতন আর শ্যাওলা পড়া সিঁড়ি ছাড়া আর কিছু নেই। গ্রামের লোকজন দিনের বেলাতেও খুব একটা যায় না ওদিকে। কারণটা জানতে চাইলে সবাই একই উত্তর দিত, সন্ধ্যার পর জল নড়ে ওঠে। এই উত্তরটা আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছিল। সেই দিন বিকেলে আমরা ঠিক করলাম রাতে নদীর ধারে যাব। শুভ বলল, ভিডিও করলে ইউটিউবে ভাইরাল হয়ে যাবে। অর্ণব বলল, ভাই, ভূত থাকলে তো আরো ভালো। আমি একটু ইতস্তত করছিলাম, কিন্তু রোমাঞ্চের টানটা বেশি ছিল। রাত 9টার দিকে আমরা চুপচাপ বেরিয়ে পড়লাম। গ্রামের পথগুলো তখন প্রায় ফাঁকা। দূরে কোথাও কুকুর ডাকছে, আকাশে গোল চাঁদ উঠেছে, কিন্তু আলোটা অদ্ভুত ফ্যাকাশে, যেন আলো নয়, বরং কোনো মৃত জিনিসের স্মৃতি। ঘাটে পৌঁছতে পৌঁছতে হঠাৎ বুঝলাম চারপাশে শব্দ নেই। ঝিমঝি পোকার ডাক নেই, ব্যাঙের ডাক নেই, শুধু নদীর কালো জল। নদীর দিকে তাকাতেই শরীরটা ঠান্ডা হয়ে গেল। জলের রং যেন কালো কালি। চাঁদের আলো পড়লেও প্রতিফলন হচ্ছে না ঠিকমতো। আলো যেন জলের ভেতরে ঢুকে হারিয়ে যাচ্ছে। অর্ণব ফিসফিস করে বলল, এত চুপচাপ কেন? আমার উত্তর দিতে ইচ্ছে করছিল না। শুভ ক্যামেরা বের করে ভিডিও শুরু করল। বন্ধুরা, আমরা এখন কালীডাঙ্গা নদীর ঘাটে। হঠাৎ থেমে গেল সে। তুই শুনলি? আমরা দুজনই বললাম, কি? শুভ বলল, জলের নিচে কেউ যেন হাঁটছে। আমরা হেসে ফেললাম, পাগল নাকি? কিন্তু পরের মুহূর্তেই আমরা তিনজনই শুনলাম ধপ ধপ ধপ, যেন ভারী কিছু জলের তলায় হাঁটছে। আমরা তিনজনই একসাথে নদ ইর দিকে তাকালাম। জলের ওপর কোনো ঢেউ নেই, কিন্তু শব্দটা স্পষ্ট, নিচ থেকে আসছে। আমার গলা শুকিয়ে গেল। অর্ণব বলল, চল যাই। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এল, বলেছিলাম না, সন্ধ্যার পর যেও না।
আমরা ঘুরে তাকালাম। সুস্মিতা দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় ওকে অন্যরকম লাগছিল। চুলগুলো ভেজা, যেন এখনই নদী থেকে উঠে এসেছে। আমি বললাম, তুই এখানে কেন? ও ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে এল। আজ জল খুব অস্থির। শুভ বলল, জলের আবার অস্থির হওয়া কি? সুস্মিতা নদীর দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, কারণ আজ কেউ ডুবে গেছে। আমরা একে অন্যের দিকে তাকালাম। কে? সুস্মিতা উত্তর দিল না। ও শুধু নদীর দিকে তাকিয়ে রইল। হঠাৎ জলের অপর একটা বুদবুদ উঠল, তারপর আরেকটা, তারপর অসংখ্য। নদীর মাঝখানে যেন জল ফুটতে শুরু করেছে। অর্ণব চিৎকার করে বলল, ওটা কি? আমার মনে হচ্ছিল বুকের ভেতর হৃদপিণ্ডটা থেমে যাবে। জলের ভেতর থেকে ধীরে ধীরে একটা হাত উঠল, নীলচে ফুলে ওঠা মৃত হাত। তারপর আরেকটা, তারপর একটা মাথা, চোখ দুটো বন্ধ, চুল ভেসে উঠছে জলের ওপর। শুভ চিৎকার করে উঠল, মানুষ, মানুষ! এইটি! আমরা দৌড়ে পালাতে যাচ্ছিলাম, ঠিক তখনই সুস্মিতা বলল, দৌড়াবে না, ওরা দৌড়াতে ভালোবাসে। আমরা থেমে গেলাম, কারণ জলের ভেতরের মানুষটা চোখ খুলেছে, আর সেই চোখে কোনো মনি নেই, শুধু সাদা। আমি আর মনে করতে পারি না ঠিক কতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। সময় যেন থেমে গিয়েছিল। সুস্মিতা ধীরে ধীরে নদীর দিকে এগিয়ে গেল। চরখমাছ আমরা চিৎকার করলাম, কি করছিস? ও থামল না। ঘাটের শেষ সিঁড়ি পর্যন্ত নেমে গেল। জল ওর পায়ে ছুঁয়ে গেল। তারপর ও ফিসফিস করে বলল, আজ আর কাউকে নেবে না, আমি এসেছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। অর্ণব কাঁপা গলায় বলল, ও কি বলল? শুভ বলল, চল ওকে টেনে আনি। আমরা এগোতে যাব, ঠিক তখনই নদীর ভেতরের মৃত মানুষটা হাসল। হাসির শব্দটা জলের নিচ থেকে এলো। বুদবুদ উঠতে লাগলো চারদিকে। তারপর আমরা দেখলাম জলের নিচে অসংখ্য মুখ, শত শত, হাজার হাজার। সবাই উপরের দিকে তাকিয়ে আছে। সুস্মিতা বলল, ওরা সবাই অপেক্ষা করছে। আমি চিৎকার করে উঠলাম, কিসের জন্য? সুস্মিতা ধীরে ধীরে ঘুরে আমাদের দিকে তাকাল। চাঁদের আলোয় তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। আমার জন্য। আমরা বুঝতে পারিনি কখন আমাদের পা পিছিয়ে গেছে। আমার মনে হচ্ছিল আমরা কোনো ভুল জায়গায় এসে পড়েছি, ভীষণ ভুল জায়গায়। ঠিক তখনই সুস্মিতা জলে পা বাড়াল, আর সেই মুহূর্তে নদীর জল একসাথে নড়ে উঠল, যেন পুরো নদীটা নিঃশ্বাস নিল। আমি চিৎকার করলাম, না আ! কিন্তু তৎক্ষণে সুস্মিতা কোমর পর্যন্ত জলের মধ্যে, আর নদীর ভেতরের শত শত হাত উপরে উঠছে, ওকে ছোঁয়ার জন্য, ওকে টেনে নেওয়ার জন্য। সুস্মিতা চোখ বন্ধ করল। আজ আমি ফিরব। নদী গর্জে উঠল, আর ঠিক সেই মুহূর্তে জলের তলা থেকে কিছু একটা বিশাল জেগে উঠল। সেই মুহূর্তে নদী যেন হঠাৎ করে জেগে উঠেছিল। জলের নিচে কিছু একটা বিশাল নড়ে উঠতেই নদীর বুক ফেটে বিশাল ঢেউ ঘাটের দিকে ছুটে এল। আমরা তিনজন পেছনে ছিটকে পড়লাম। ঠান্ডা কাদা আর পানিতে ভিজে গেল শরীর। চোখের সামনে শুধু জল আর অন্ধকার। সুস্মিতা তখন কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে, আর নদীর ভেতর থেকে শত শত হাত উঠে ওর শরীর ছুঁতে চাইছে। আমি উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম, সুস্মিতা বের হয়ে আয়। ও চোখ খুলল, কিন্তু সেই চোখ আর আগের মতো ছিল না। চোখের ভেতর যেন গভীর নীল আলো জ্বলছে, এমন আলো যেটা মানুষের চোখে থাকা সম্ভব না। ও খুব শান্ত গলায় বলল, তোরা চলে যা, এখনো সময় আছে। অর্ণব কাঁপা গলায় বলল, তুই কি বলছিস? আমরা তোকে রেখে যাব না। সুস্মিতা মাথা নাড়ল, আমাকে কেউ নিয়ে যাচ্ছে না, আমি নিজেই যাচ্ছি। আমাদের মাথায় যেন কিছুই ঢুকছিল না।
সবকিছু যেন একটা দুঃস্বপ্নের মতো লাগছিল, কিন্তু ঠান্ডা বাতাস আর কাঁপতে থাকা শরীর বলে দিচ্ছিল এটা বাস্তব। নদীর জল হঠাৎ ঘূর্ণি খেতে শুরু করল। সুস্মিতার চারপাশে বিশাল এক বৃত্ত তৈরি হল। সেই ঘূর্ণির ভেতর থেকে ভেসে আসছিল অসংখ্য মানুষের কান্না, চিৎকার, ফিসফিস আওয়াজ। ফিরে আয়, আমাদের নিয়ে যা, আমরা ঠান্ডায় আছি। আমার শরীর কাঁপতে লাগল। শুভ আমার হাত চেপে ধরো। ওরা কারা? সুস্মিতা ধীরে বলল, যাদের নদী ফিরতে দেয়নি। তারপর ও আমাদের দিকে তাকিয়ে এমন একটা কথা বলল যেটা শুনে আমার বুকটা হিম হয়ে গেল। আমি ছোটবেলায় ডুবে গিয়েছিলাম। আমরা দুজন একসাথে বললাম, কি? সুস্মিতা বলল, 10 বছর বয়সে এই নদীতেই। আমাদের মাথা ঝাপসা হয়ে গেল। কিন্তু তুই তো বেঁচে আছিস। সুস্মিতা হালকা হাসল। সেই হাসিতে এত্তা দুঃখ ছিল যে বুক কেঁপে উঠল। আমাকে নদী ফিরিয়ে দিয়েছিল, কিন্তু পুরোটা না। নদীর ঘূর্ণি আরো জোরালো হল। জলের ভেতর থেকে ধীরে ধীরে একটা বিশাল অন্ধকার ছায়া উঠতে লাগল। প্রথমে মনে হচ্ছিল একটা পাথর, তারপর বুঝলাম ওটা নড়ছে। ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। মানুষের মতো না, মাছের মতো না, চোখ দুটো গভীর গর্তের মতো। মুখটা অস্বাভাবিক বড়, পুরো শরীর জুড়ে শ্যাওলা আর কাদা। শুভ ফিসফিস করে বলল, ওটা কি জিনিস? সুস্মিতা বলল, নদী। আমার শরীর অবশ হয়ে গেল। ওটা আবার বলল, এই নদী বেঁচে আছে। বিশাল সেই ছায়া জলের ভেতর থেকে উঠে সুস্মিতার সামনে থামল। নদীর জল যেন ওটার চারপাশে ঘুরছে, যেন পুরো নদীটাই তার শরীর। সুস্মিতা হাঁটু গেড়ে বসে পড়ল জলের মধ্যে। আমি ফিরে এসেছি। চারপাশে একসাথে শত শত কণ্ঠ ফিসফিস করল, ফিরে এসেছ। আমার মাথা কাজ করছিল না, শুধু একটা প্রশ্ন ঘুরছিল, কেন? আমি চিৎকার করে বললাম, কেন ফিরতে হবে? ধীরে বলল, কারণ আমার বদলে অন্যদের নিয়ে গেছে। আমরা বুঝতে পারছিলাম না। ও বলল, যেদিন আমি ডুবে গিয়েছিলাম সেদিন আমাকে ফেরত পাঠাতে নদীকে একটা প্রতিশ্রুতি দিতে হয়েছিল। আমার বুক ধড়াফড় করতে লাগল। কিসের প্রতিশ্রুতি? সুস্মিতা চোখ বন্ধ করল। যেদিন নদী আমাকে ডাকবে আমি ফিরে আসব, আর সেদিন থেকে কেউ আর ডুবে না। আমাদের শরীরের রক্ত যেন জমে গেল। অর্ণব চিৎকার করে বলল, মানে তুই মরতে যাচ্ছি? সুস্মিতা মাথা নাড়ল, না, এবার পুরোপুরি বাঁচতে যাচ্ছি। আমরা কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু নদী যেন বুঝছিল। জলের ভেতরের সব মুখ একসাথে হাসতে শুরু করল। সেই হাসির শব্দে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। হঠাৎ নদীর বিশাল ছায়াটা হাত বাড়াল, জলের তৈরি বিশাল হাত। ধীরে ধীরে সুস্মিতার মাথার ওপর ভেসে উঠল। আমি আর থাকতে পারলাম না। আমি দৌড়ে নেমে গেলাম জলে। অর্ণব আর শুভ চিৎকার করছিল, কিন্তু আমি শুনিনি। জল হাঁটু ছোঁয়াতে মনে হলো বরফের মধ্যে ঢুকে পড়েছি। শরীর জমে যাচ্ছে, তবুও আমি এগোলাম। সুস্মিতা, ফিরে আয়। ও আমার দিকে তাকাল, চোখে অদ্ভুত শান্তি। সবাইকে বাঁচানোর জন্য কাউকে তো থাকতে হয়। আমি ওর হাত ধরতে গেলাম। ঠিক তখনই জলের ভেতর থেকে অসংখ্য হাত আমার পা চেপে ধরল। ঠান্ডা, বিচ্ছিল, শক্ত। আমি চিৎকার করে উঠলাম। অর্ণব দৌড়ে এসে আমাকে টেনে ধরল। শুভ সাহায্য করল। অনেক কষ্টে আমাকে টেনে তুলে আনলো ঘাটে। আমি শুধু দেখছিলাম সুস্মিতা ধীরে ধীরে জলের মধ্যে ডুবে যাচ্ছে। শেষ মুহূর্তে ও হাসল। এবার নদী কাউকে নেবে না। তারপর নদী ওকে গিলে ফেলল। এক মুহূর্তে সব শান্ত, জল স্থির, ঘূর্ণি নেই, কোনো শব্দ নেই, শুধু চাঁদের আলো আর নিস্তব্ধতা।
আমরা তিনজন ঘাটে বসে কাঁপছিলাম, কেউ কথা বলতে পারছিলাম না। সেই রাতেই আমরা গ্রাম ছেড়ে চলে এসেছিলাম। এরপর অনেক বছর কেটে গেছে। আমরা তিনজনই এখন আলাদা শহরে থাকি। জীবনের ব্যস্ততায় সেই রাতটা ধীরে ধীরে স্মৃতি হয়ে যাচ্ছিল, যতদিন না একদিন খবরটা পেলাম। অর্ণব ফোন করেছিল, তার কণ্ঠ কাঁপছিল। তুই খবর দেখেছি? কি খবর? আমাদের গ্রামে বন্যা হয়েছে। আমার বুক ধড়ফড় করতে লাগল। তারপর অর্ণব বলল, সব নদী উপচে পড়েছে, কিন্তু কালীডাঙ্গা নদী 1 ইঞ্চিও বাড়েনি। আমি কথা বলতে পারছিলাম না। অর্ণব বলল, 50 বছরে নাকি প্রথমবার এমন হলো। ফোন কেটে যাওয়ার পর অনেকক্ষণ আমি চুপ করে বসেছিলাম। তারপর ধীরে ধীরে একটা জিনিস বুঝলাম। সুশমিতা কথা রেখেছে, নদী আর কাউকে নেয়নি। কখনো কখনো রাতের বেলা জানালার পাশে দাঁড়ালে এখনো নদীর গন্ধ পাই, ঠান্ডা কাদার গন্ধ। খুব দূর থেকে ফিসফিস করছে, আমি আছি। হয়তো সে এখনো নদীর ভেতরে আছে, অন্ধকার জলের নিচে, সবাইকে বাঁচিয়ে রাখছে। আর সেই কারণেই আজও কালীডাঙ্গা নদীর জল শান্ত। শেষ। গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টই নতুন নতুন ভৌতিক গল্প বলার সাহস দেয়।